নমস্কার, আমি ডক্টর কল্লোল পাল। আমি একজন শিশু ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ। আজকে আমাদের আলোচনার বিষয় হাই রিস্ক চিলড্রেন অ্যান্ড দেয়ার ভ্যাকসিনেশন, মানে যে হাই রিস্ক যে বাচ্চাগুলি আছে এবং তাদের টিকাকরণ। আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স তারা যে ভ্যাকসিনেশনের জন্য বা টিকাকরণের জন্য যে সূচি তৈরি করে, সেখানে কিছু বাচ্চাকে তারা হাই রিস্ক, মানে যাদের কিছু কিছু প্রবলেমের চান্স বেশি আছে সেরকম ক্লাসিফাই করেছেন। তো আমাদের প্রথমে দেখতে হবে সেই রকম বাচ্চা কারা এবং তাদের জন্য স্পেশালি কী কী আমাদের ভাবতে হবে। এবার আমরা আসছি কারা হাই রিস্ক। যাদের কিছু শারীরিক গঠনগত ত্রুটি থাকে, যেমন ধরুন হার্টের কিছু ত্রুটি। অনেক সময় হয়তো আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন, চেনাশোনা কিংবা পেপারে নিউজে দেখবেন যে হার্টে ফুটো। তো যাদের এইরকম হার্টের কোনো অসুবিধা আছে যে বাচ্চাদের, তাদের একটু ইনফেকশনের চান্স বেশি থাকে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যাদের অ্যাজমা আছে এবং বহুদিন ধরে কোনো স্টেরয়েড, সে ট্যাবলেট হোক কিংবা যেখানে ইনহেলার দিতে হচ্ছে তাদের ক্ষেত্রে। অনেকের নেফ্রোটিক সিনড্রোম নামক যে একটা কিডনির অসুখ আছে যার জন্য বহুদিন স্টেরয়েড চলছে। কখনো কখনো দেখা যায় যাদের লিভার সিরোসিস রয়েছে। তারপরে ধরুন যে মানে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, মানে আমাদের যে ব্রেনের মধ্যে যে জলটা আছে তার যে একটা লিকেজ হয়, সেই রকম একটি অসুখ আছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় স্প্লিনের অসুবিধা, স্প্লিন মানে আমাদের প্লীহা যেটাকে বলা হয়, তার একটা হয়তো জন্মগত ত্রুটি রয়েছে, সেটা হয়তো অ্যাবসেন্ট রয়েছে কিংবা তার কার্যকারিতা অতটা ভালো নয়। এদের ক্ষেত্রে দেখা যায় যে এই গঠনগত ত্রুটিগুলোর জন্য কিন্তু তার ইনফেকশনের চান্স অনেক বেশি। এছাড়াও আরও কিছু ক্ষেত্রে দেখা যায় তাদের ইমিউনিটি এমনি কম থাকে, যেমন ধরুন এইচআইভি ইনফেকশন। তারপরে ধরুন আদার কোনো ইমিউনো সাপ্রেসিভ মেডিসিন, মানে কোনো একটি ধরুন অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছে, তাকে দীর্ঘদিন ধরে স্টেরয়েড বা এই জাতীয় কোনো ওষুধ দেওয়া হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় তাদের ইমিউনিটি অনেকটা কম। আবার দেখা যায় কখনো কখনো যে বাচ্চারা ধরুন কিংবা বড়দের ক্ষেত্রেও এটা বলা যায়, কোথাও ঘুরতে যাচ্ছে ট্রাভেলার যারা, এবার সেই এলাকায় কোন কোন ইনফেকশন বেশি আছে সেটা তাদের কিন্তু হওয়ার একটা চান্স থাকে। তারপর ধরে রাখুন ডায়াবেটিস মেলিটাস এখন বাচ্চাদেরও অনেক সময় আপনারা শুনে থাকবেন হচ্ছে, তাদের ক্ষেত্রে। কিংবা কানের শোনার যন্ত্র, মানে ককলিয়ার ইমপ্ল্যান্ট যাদের প্লেস করা হয়, এদের সবার ক্ষেত্রেই কিন্তু কোনো না কোনোভাবে যে একটা ইনফেকশনের চান্স বাড়ে। সুতরাং এই যে গ্রুপের যে মানুষজন আছে কিংবা বাচ্চারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা স্পেশাল কেয়ার নিতে হবে কিংবা তাদের ভ্যাকসিনেশন একটু অন্যভাবে ভাবতে হবে। এদের ক্ষেত্রে আইএপি বা ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স কিছু ভ্যাকসিনের কথা বলে রেখেছে, যেমন ধরুন নিউমোকক্কাল ভ্যাকসিন। এটা PPSV23 বলা হয়। তো যাদের দেখা যায় যে এই টাইপের প্রবলেমগুলো হচ্ছে, তাদের এটা দিলে কিছু কিছু ইনফেকশন চান্স কমে। আপনি যখন ডাক্তারবাবুর কাছে যাবেন অবশ্যই তিনি আপনাকে এই ব্যাপারে বলে দিতে পারবেন। এছাড়া আছে মেনিঙ্গোকক্কাল ইনফেকশন, তার একটি ভ্যাকসিন। কখনো কখনো দেখা যায় আউটব্রেক, মানে ধরুন যে কলেরা, অনেক মানুষের একসঙ্গে লুজ মোশন ডায়রিয়া হচ্ছে কোনো একটি টিপিক্যাল এরিয়ায়, সেখানে হয়তো একটা কলেরার আউটব্রেক হয়েছে, সেক্ষেত্রে কলেরার ভ্যাকসিনটাকেও কিন্তু আমরা এর মধ্যে রাখি। আরেকটি জায়গা যেটা আমরা একদমই অ্যাভয়েড করতে পারি না, যাদের বাড়ি কুকুর বেড়াল আছে বা যারা এইগুলো নিয়ে হ্যান্ডেল করে, তাদেরও কিন্তু এই জিনিসটার থেকে যে অসুখটা জলাতঙ্ক বা রেবিস হওয়ার খুব হাই চান্স থাকে। তো আইএপি এই গ্রুপকেও কিন্তু রেখেছে এরকম একটা হাই রিস্ক জোনের মধ্যে। তো তাদের ক্ষেত্রেও কিন্তু যে আপনি যে আপনার নিকটবর্তী যে ডাক্তারবাবু আছে তার সঙ্গে কথা বলুন, তিনি আপনাকে আপনার যে সমস্যাটা সেটা বুঝবেন এবং আপনার আদৌ কতটা দরকার কি দরকার নয় এর ভ্যাকসিনটা, সেটা বলে বুঝিয়ে দেবেন। সুতরাং আমাদের যে নর্মাল বা রুটিন ইমিউনাইজেশন, মানে ভ্যাকসিনেশন যেগুলো আছে সবাইকে, যেগুলো সাধারণত বাচ্চাদের দেওয়া হয়, সেগুলোর বাদেও যে ভ্যাকসিনগুলো করা যেতে পারে সেগুলো আপনাদের ভাবতে হবে। রুটিন যে ইমিউনাইজেশনের যে শিডিউল আমাদের ওয়েবসাইটে সেগুলো দেওয়া হবে, কিংবা আপনারা যে আইএপির যে ওয়েবসাইট সেখানে দেখতে পারেন। আর এই যে আমি যে এগুলোর কথা বললাম, এইগুলো সম্পর্কে আপনি কিন্তু আপনার ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলেও জানতে পারবেন। এবং আপনাদের যদি এ সম্পর্কে আরও কিছু জানার থাকে তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের প্রশ্নগুলো পাঠান, আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং ভিডিওটিকে লাইক করবেন। ধন্যবাদ।